ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন সেন্টার থেকে আমরা দুজন রয়েছি এখন। ওর নাম মৌনিক সরকার, আর আমি তো ওর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তার আগে ওর সম্পর্কে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে, আমার এটা ভেবে ভালো লাগছে যে মৌনিক খুব অল্প বয়সে চাকরি পেয়েছে, খুব অল্প বয়সে, মানে এত অল্প বয়স তোমরা হয়তো ভাবলে অবাক লাগবে যে ওর বয়স। ওর চাকরি কতদিন হয়ে গেল তোর মোটামুটি? আমার চাকরি ট্রেনিং চলছে 3 মাস। 3 মাস ট্রেনিং হয়ে গেল। এই 21 বছর হয়ে 22-এ জাস্ট পড়লো আর কি, সেপ্টেম্বরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম চিত্রনাট্য। তার আগে বলি ওর সম্পর্কে একটু বলি। ও দুটো চাকরি পেয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে, আর একটা হচ্ছে টেকনিশিয়ানে অলরেডি জয়েন করে 3 মাস মতো চাকরি, মানে ট্রেনিং চলছে ওর, লিলুয়াতে জয়েনিং। 1 নম্বর কথা। তারপর আরেকটা যেটা বড় কথা সেটা হচ্ছে মানে মৌনিক আর বারবার আমার মিন্ময় হয়ে যাচ্ছে, কারণ মিন্ময় ওর দাদার নাম, মিন্ময় সরকার। ওর দাদাও কিন্তু এখান থেকে পড়ে পাস করেছে। তো ওর দাদা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জি হয়ে গেছে, মানে এখন লোকো পাইলট জি হয়ে গেছে, কোর্সের পাইলট হয়ে গেছে, শিয়ালদা ডিভিশনেই আছে। সেই জন্য বারবার ওকে মৌনিক বলতে গিয়ে মিন্ময় বলে ফেলছি। ও মানে একটু অস্বস্তি ফিল করছে ব্যাপারটাতে। যাক, আমি আর বেশি কথা বাড়াবো না। মৌনিকের সঙ্গে আমরা একটু গল্পই করব, জাস্ট টাইম পাস করব, কোয়ালিটি টাইম পাস করবো আমরা, যাতে তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। কারণ এই জেড যুগে দাঁড়িয়ে আমার মনে হয় এনথুইজম বা মোটিভেশন অনেক অংশে খুব ইম্পর্ট্যান্ট। চলো মৌনিক, পরিচয় করো। আমার নাম মৌনিক সরকার, আমার বাড়ি বেথুয়াডাউরিতে। আমি বর্তমানে টেকনিশিয়ান গ্রেড 3 অ্যাজ এ ট্রেনিং হাওড়া লিলুয়াতে লোকো শেডে পোস্টিং আছে আমার। এবং সেখানে আমার ট্রেনিং চলাকালীন আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি কলকাতা বোর্ড থেকে আমি সেখানে পাস করেছি। আচ্ছা, বয়সের ব্যাপারটা? এবং আমি 20 বছর এইচএস দেওয়ার পরই তপবনে এসে ভর্তি হই। এবং 20 বছর বয়সে যখন ফর্ম ফিল আপটা বেরোয় CEN 1/2024, সেটা জানুয়ারি মাসে আমি ফর্ম ফিল আপ করি। এবং তারপরেই CEN 2/2024, সেটা আমি ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয় সেটা সম্ভবত। আচ্ছা আচ্ছা। এবং সেখানে আমার বয়স ছিল আমার 20 বছর মাত্র? এবং সব এক্সাম প্রসেস সব কমপ্লিট করে আমার 21 বছর বয়সে টেকনিশিয়ানে আমি জয়েন করিস ফাইনালি। তো এখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটাও ফাইনাল হয়ে গেছে। বাড়িতে দাদা যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে গেছে, এখন তোরও মন চাইছে লোকো পাইলটে জয়েন করবি। অনেকে শুনে বলবে কেন মৌনিক একটা সিট নষ্ট করছে। তো সিট তোর জন্যও তো অনেকে লাইফে নষ্ট করেছে সিট, কথার কথা, যখন চেষ্টা করেছে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। আর কি বলে তুই শুরু করবি তোর বন্ধুদের, বা কি বলতে চাস তোর জীবনের গল্প, তোর মতো করে সাজিয়ে বল। জীবনে বলতে, সত্যি কথা বলতে, অনেক ছোটোবেলা থেকেই হচ্ছে কষ্ট করে মানুষ হওয়া। মানে আমার মা যেহেতু অঙ্গনারীতে চাকরি করতো, এবং সেখান থেকেই ছোটোবেলা থেকে মানুষ হওয়া। এবং হয়তো আমি সেই জিনিসটা বুঝতে পারিনি, বাট দাদা হয়তো বুঝেছে জিনিসটা। তো পড়তে আসতাম ওখানে, যখন সকাল 9টা থেকে পড়া থাকতো, ভোর 4:30 5টার সময় ঘুম থেকে উঠতে হতো, কারণ 5:30টার গাড়ি ছিল, ফার্স্ট গাড়ি। আর ওটা মিস করলে 9টার বদলে 11টায় পৌঁছাবো পড়তে ঢোকার সময়। সেই গাড়ি ধরে পড়তে আসতাম, পড়ে ঠরে আবার বাড়ি যেতাম 5টা 6টা বিকেলবেলা। তো এই জার্নির প্রসেসে, এবং লালগোলার ট্রেন, যে জানে হয়তো জানবে যে কত ভিড় হয় লালগোলার ট্রেনে, কত কষ্ট করে ভিড়, গরমের মধ্যে লোকজনের, আর ওই অল্প বয়সে ঠেলাঠেলি করে গেছি। বাট একটা সব থেকে সুবিধা হলো যে আমি 191 ব্যাচ নাম্বারে পড়তাম। সেই ব্যাচটা 4 মাস রানিং হয়ে গেছিলো। এবার এইচএস দিয়ে সবে ঢুকেছি বলে, মানে ম্যাম বলেছিল যে তুমি পরের ব্যাচটায় ভর্তি হয়ে যাও। বাট আমি অত একা একা অত দূর থেকে আসতে পারবো না বলে তমজিৎ দা, তারপর এই যে তমজিৎ বসে আছে এখন, ও কি তমজিৎ মালদাতে পেয়েছে তো? হ্যাঁ, মালদাতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তমজিৎ ঘোষ, ওরই বন্ধু, তোরই বন্ধু। অনেকে আসতাম। তমজিৎ একটু কথা বল, সামনে আসিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওর মেডিকেল বাদ আছে এখন ওর, তমজিতের। দিয়ে দাদাদের সাথে সবাই আসতাম। দিয়ে আস্তে আস্তে যে জার্নির যে ভয়টা, সেটা আমার পুরোপুরি কেটে গেছে। মানে 20 বছরে তুই একটা 25 বছরের মতো একটা মানে অ্যাটিটিউড হয়ে গেছিল তোর এরকম ব্যাপারটা। আচ্ছা, তারপরে হ্যাঁ, খুব ভালো যে অত কষ্ট করে তুই মানে যে যাতায়াত করতিস, এটা একটা বিরাট চাপও ছিল লাইফের। আর দাদা বলে দিত যে সময় নষ্ট করবি না জার্নি অবস্থাও, বাংকারে উঠে যাবি, স্যারের নোটসগুলো পাবি, যেগুলো দেবে বেরোনোর সময়, পড়তে পড়তে চলে আসবি। সেই ঠেলা খেতে খেতে নোটস পড়তে পড়তেও এসছিস, হয়তো অবাক হবে, বাট হ্যাঁ, এটা আমি করেছি। আচ্ছা, তাহলে তো বিরাট ব্যাপার। আচ্ছা, তো এমন কোনো ঘটনা তো নাড়া দিচ্ছে আজকে?
আজকে অনেক যখন এখান থেকে পড়ে আমি বেরাই তখন এই ব্যাচের মানে ক্লাসরুমের স্টেশনের দিকে যাওয়ার পথে ভদ্রেশ্বরে বলেছিল একজন লোক যে হ্যাঁ আমরা সবাই গ্রুপ ছিলাম, সবাইকেই বলেছিল যে কি হচ্ছে, টাকা পয়সা নষ্ট করে চাকরি বাকরি হবে না কিছু। বাট তাদেরকে ডেকে ধরে বলতো না, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এবার একদিনই বলেছিল যে লোকটা ওরকম যেতে যেতে, তখন হয়তো কিছু বলতে পারিনি কারণ কিছু করতাম না বলে। আচ্ছা, কিন্তু হ্যাঁ আজকে অনেকদিন ধরে খোঁজ করছিলাম যে কখনো যদি দেখা হয় বলবো সেই লোকটার কথা। আজকে দেখা হয়েছে এবং বলেছি হ্যাঁ টাকা পয়সা কিছু নষ্ট হয়নি, চাকরি পেয়ে গেছি, একটা না বরঞ্চ দুটো পেয়েছি। তারপর কিছু বললো না, একদম পুরোপুরি চুপ হয়ে গেছে মুখের অবস্থা। তার মানে বোঝো যে ব্যক্তি ভদ্রেশ্বর বাড়ি, সে এতকাল ধরে দেখছে যে এত এত মানুষ চাকরি পাচ্ছে এখানে, তারপরও ডেকে ধরে যদি কাউকে বলে যে তুই কেন পড়ছিস এরকম, আসলে মানুষকে একটা আমি রুলস নিয়েছি বহুদিন ধরে যে মানুষকে কিছু বলার দরকার নেই, মানুষের উত্তর মানুষই পেয়ে যাবে। যেরকম সময়ের সাপেক্ষে মৌনিক ওই ভদ্রলোকের উত্তরটা দিল আজকে, তো এর মধ্যে একটা ওর স্যাটিসফিকেশন কাজ করলো, একটা ভালো লাগা কাজ করলো। আর যে লোককে খারাপ বলবে সে তো বলেই যাবে, তাকে বলা তাকে থামানোর দায়িত্ব আমরা নেবো, তোমার ইতনে লাভ নেই আমাদের, তাই না? তো নিয়ে লাভ, নিজের কর্মটাই করে যাবো, আমরা কাজটাই করে যাব। তো মৌনিকের এই কথাটা শুনে আমিও অনেকটা এক্সাইটেড হচ্ছি যে ব্যাপারটা আমার সামনে হয়তো অনেকে বলে স্যার খুব ভালো, স্যার খুব ভালো, হয়তো পেছনে আমাকে গালাগালি দিচ্ছে, দিক না, যতই যে গালাগালি দেবে, যত খারাপ বাসবে, যত আমি তাদের কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করতে পারবো, এটাই আমি মনে করি। আর আমার প্রিয় স্টুডেন্টরা সেই নীতিটাই বহন করে, আমি আশা করি এটা ঠিক আছে, কম ঘাত প্রতিঘাত ওদের পোয়াতে হয়নি। আচ্ছা, তোকে এবার জিজ্ঞেস করবো, দুটো লাইফ তুই লিড করছিস, একটা হচ্ছে মনে কর চাকরি, এত অল্প বয়সে প্রথম কথা, তুই এখনও চাকরি করবি ধরে নে প্রায় 38 বছর চাকরি করবি, যদি মানে 60 বছরের রিটায়ারমেন্ট হয়, তা মানে এরকম ব্যাপার, তো মানে ভাবতেও অবাক লাগছে কোথায় গিয়ে থামবি তুই। অ্যাকচুয়ালি যদি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে জয়েন করিস তুই, তাহলে তুই মোটরম্যান তো খুব 10 বছরের মধ্যে হয়ে যাবে, 10-12 বছরের মধ্যে হয়ে যাবি, কিন্তু তুই অনেক ওপরে চলে যাবি যদি আরও ট্রান্সফার মানে অন্য কিছু সিস্টেমে যেতে চাস। যাই হোক, আমি সেটা নিয়ে আসছি না। তোর এখন চাকরি করার পরে আর চাকরি করার আগের ফিলিংসটা কেমন পরিবর্তন লাগছে জীবনের ক্ষেত্রে, বা পারিপার্শ্বিক পরিস্থিতি সেই ব্যাপারে? চাকরি করার আগে সবসময় হচ্ছে বাড়িতে থাকতাম, এবার বাড়িতে সবসময় কাজগুলো হচ্ছে হয়তো কেউ কোনো কাজ একটু জল মা দিল, খাবার মা ভাত বেড়ে দিল, বাট এখন পুরোপুরি সেই জিনিসটা আমাকে নিজেকে করতে হচ্ছে। দায়িত্ববোধটা হয়তো একটু বেড়েছে, আর হ্যাঁ ভয়টা অনেকটা কেটেছে যে কাজ করার যে ভয়টা, এখন কাজ করতে অতটা মানে খারাপ লাগে না, বাট আগে হয়তো কাজ করতে গেলে খুব মানে এটা শরীর খারাপ গায়ে ব্যথা, এই জিনিসটা এখন নেই আর। আর এখন তুই তোর ক্ষেত্রে একটা জিনিস ঘটে, যেটা হচ্ছে বেকারত্বের যে অসীম যন্ত্রণা, সেটা কিন্তু একে পেতে হয়নি। আর এর পেছনে কারণটা কি বলতো তোমার, আমি কেন বলছি এর পেছনে কারণ হচ্ছে দাদা। কিন্তু এর দাদা যদি ওকে গাইড না করতো আজকের দিনে, তপবন কেন যেখানেই পড়তে পাঠাতো, ও যদি না পড়তে পাঠাতো তাহলে কিন্তু ওর এই পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি হতো না, যে চাকরি পাওয়ার জন্য যে এতটা পরিশ্রম করতে হয় মানুষকে বা এরকম করতে হয়, তারপরে ও কিন্তু সেটাই মোটিভেট হয়ে কিন্তু আজকে যায়। মিনময় আছে বলে এটা নয়, কিন্তু স্যার তপবনে যে আসবে যে আপনার গাইডেন্স হবে, তার অন্য গাইডেন্সের প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যখন পড়তে আসতাম আপনি আমাদের বলতেন যে স্টেশনে বসে থাকলে নোটটা খুলে বসে থাকবি, ট্রেনে যাতায়াত করছিস নোটটা নিয়ে যাতায়াত করবি, ঠিক আছে, যেন অন্যদিকে নজর না যায়, কে ঝামেলা করছে সেদিকে যেন নজর না যায়, যেন নোটের দিকে নজর থাকে। আচ্ছা, এগুলো খুব কাজে লেগেছিল আমাদের। আচ্ছা, দেখ তমজিতের কথাগুলো শুনে আমি কিন্তু এক্সাইটেড হই, আমারও ভালো লাগে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইরকমই, তা ও দাদা, মানুষের পথপ্রদর্শকটা খুব জরুরি, তা ওর দাদা যে ওকে এই দিকে মোটিভেট করেছে, এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ঘরে এরকম কোনো যদি অগ্রজ থাকে, যারা হিংসে না করে, যারা নিজের ভাই পরিস্থিতি বন্ধুকে বা পরিবারকে সামনের দিকে টেনে তুলতে যায়, তারা কিন্তু আজকে সমাজের কাছে অনেক বড় অংশের ভালো ভূমিকা পালন করে। আমার মনে হয় এটা। আজকেও দাদা চাকরি করতো, কিন্তু এ যদি চাকরি না করতে বেকার হতো, তাহলে ওই ফ্যামিলিতে কিন্তু এ অনেক কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হতো ওকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোর খুব ভালো লাগছে। আচ্ছা, এবার হচ্ছে তুই তোর দুটো চাকরির মধ্যে তুই লোকো পাইলটটাকে বেছে নিবি, সেরকম একটা মেন্টাল, কারণ আমি তখন এসেছিলামই ওই উদ্দেশ্য নিয়ে যে লোকো পাইলট হয়েই বেরাবো। আচ্ছা, কারণ প্রথম থেকে সেই টেকনিক্যাল যে আমার ডিজেল মেকানিক ট্রেড ছিল, ট্রেডটা প্রথম থেকেই স্যারের ক্লাসগুলো সব কিছু ফলো করা,
দিয়ে লোকো পাইলটটা হওয়ার জন্যই পড়াশোনা, বাট সিলেবাস তো সব কিছুরই প্রায় মোটামুটি একই, দিয়ে এর মধ্যে থেকে টেকনিশিয়ানটাও হয়ে গেছে আমার মাঝখান থেকে। আচ্ছা, হ্যাঁ, এবার তুই জুনিয়রদেরকে আমি এটাই বলতে চাই, অনেক বয়সী ছেলে মেয়েরা এখানে আছে, কারোর 28, 30, 32, কেউ দেখা গেল 27, কেউ 25, বা বিভিন্ন রকমের থাকে। তো এমন কিছু ব্যাপার নিশ্চয়ই আছে যে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। তার কারণ হিসেবে আমি বলছি, মনে করো যাদের বয়স বেশি হয়ে তাদের মধ্যে মাথার কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। আমি বারবার ভিডিওতে বলি এটা, যে বেড়ে যায়, টেনশন বেড়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে, তা তুই কি করে নিজেকে মোটিভেট রাখতিস? মোটিভেট বলতে স্যার দাদাই মোটিভেট করে দিত যে চাকরি যদি না পাস তাহলে কি করবি, অন্য কিছু করে করার মানে ব্যবস্থা তো নেই, চাষ করবি না জমি আছে, না ব্যবসা করবি না টাকা আছে, শুধু হ্যাঁ বাড়িটুকু আছে, তাহলে কি করবি? তোর একটাই উদ্দেশ্য, হয় পড়াশোনা করা, হয় চাকরি করতেই হবে তোকে, হয় সরকারি নয় বেসরকারি। এবার ট্রাই করে দেখ, যেটা লিখতে হবে যে সরকারি চাকরি কেটেছে। এবার হ্যাঁ এটাও মোটিভেট করতো যে সবসময় যে রিক্রুটমেন্টগুলো, যে একটা রিক্রুটমেন্ট মিস করা মানে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া, কারণ একটা পিকে মানুষ চলে আসে পড়াশোনা করতে করতে, তারপরে আবার সেই নিচের দিকে চলে যায়, মানে ডিক্রিজ চলতে থাকে, মানে সে সবসময় একটা পিক টাইম ধরে রাখতে পারে না, সাইকোলজিক্যালের সময় যেমন বলতাম আমি, তাই তো। এর জন্য যে একটাই টার্গেট করা, এটাই যেন ফাইনাল হয় সবসময়, এর পরবর্তীতে কি রিক্রুটমেন্ট বেরালো না বেরালো তোর দেখার দরকার নেই, এটাই তুই চান্স পেয়েছিস যেন এটাই ক্র্যাক করে দেখাতে পারিস। আচ্ছা, তুই তো অল্প বয়সে তপবনে শুরু করেছিস, তপবনের তো সিস্টেম সম্পর্কে বলবি একটু, তাহলে আমার শুনতে ভালো লাগবে যে কীরকমভাবে অ্যাডপ্ট করেছিলিস ব্যাপারটা, যেহেতু তোর সঙ্গে অনেক বয়স্ক ছেলেমেয়েরাও পড়তো, সেরকম ব্যাপারে যদি কিছু বলিস। আর বয়স বেশি হতে পারে, বাট আমাদের মাইন্ডসেটটা অনেকটা একই রকমই মিলে যেত। আচ্ছা, এবার হ্যাঁ ওরাও দেখতাম, সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দাদাদের কাছ থেকে যেমন আমি ম্যাথ প্রথমে কোনো কিছুই পারতাম না, দাদাদের কাছ থেকে সব ম্যাথ দেখতাম, কি করে ম্যাথ করছে, কোন চ্যাপ্টারগুলো করছে, রিজনিং দেখতাম কোন রিজনিংয়ের চ্যাপ্টারগুলো করছে, দিয়ে সেগুলো বারবার প্র্যাকটিস করতাম। মানে হয়তো ওই ম্যাথ বই আমার ওই আর.এস. আগরওয়ালের ওই ম্যাথ আর ম্যামদের নোটসপত্র যা দিত, ওগুলো হয়তো 3-4 বার আমার করা হয়ে গেছিলো। আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করেছি। আর এখানকার যে মানে আর আমার এখানকার সায়েন্সের তো নোটসপত্র আমার মানে কি বলবো ছিঁড়ে ফিরে গেছে আর কি, এত পড়েছিস এখানে। আচ্ছা, তুই হচ্ছে যে মক টেস্টগুলো, এখানকার মক টেস্টগুলো কীভাবে তুই দিতিস? হ্যাঁ মক টেস্টগুলো আমি দিতাম, আর একদম পুরো টাইম ধরে পুরোপুরি বসে আলাদাভাবে দরজা লাগিয়ে নিতাম, তারপর মক টেস্টগুলো দিতাম, যাতে একদম এক্সামে যেরকম সিস্টেম হতো সেরকমভাবে মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করতাম যতটা সম্ভব হতো। আচ্ছা, এবার আমি লাস্টলি বলবো যে নতুন অ্যাসপিরান্ট যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলিস যেগুলো তাদের জীবনে অর্থবহ হবে, কাজে লাগবে, এবং যে সময় মোটিভেট রাখা, নিজেকে অনেক সময় ট্র্যাক থেকে সরে যাওয়া, মোটামুটি কিছু কথার মাধ্যমে যদি বলিস নতুনদের। ডিমোটিভেট করার লোকজন প্রচুর থাকবে, প্রচুর, বাট হ্যাঁ দাদা আগেই বলে দিয়েছিল যে ব্যাচে যাবি, ব্যাচেও কিছু ছেলেপেলে থাকবে যারা ডিমোটিভেট করবে, কথায় কান দিবি না। আমি সেখানেই ওরা বলতো, এক কান্দে শুনতাম আর এক কান্দে বের করে দিতাম, ঠিক আছে ওদের কথা, হ্যাঁ 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 দাদা এরকম, বাট কিছুই মাথায় নিতাম না তাদের এই জিনিসগুলো। আর ডিমোটিভেট হওয়া চলবে না, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, যে এক্সামের আগের 1 মাস একরকম প্র্যাকটিস আর সারা বছর 1 মাস একরকম প্র্যাকটিস। এক্সামের আগে হয়তো দিনে হয়তো 1 সপ্তাহে হয়তো 10-15 হাজার সায়েন্সের কোশ্চেন একদম শেষ করে ফেলতে হবে সব, এত স্পিডে করতে হবে। আর ওই জিনিসটাই তখনই আসবে কারণ যখন সারা বছর কেউ জিনিসগুলো বারবার পড়বে, তখন অল্প টাইমে সে রিভিশন করতে পারবে। আর সায়েন্স এখানে মানে আমি সায়েন্স তো প্রায় কমপ্লিটই করেছিলাম না, বাট আর জিকেটাও করেছি, বাট যা নোটসপত্র আছে সেগুলো সত্যি কথা বলতে আমিও 100% কখনো শেষ করতে পারিনি। এখন তো আরও বেশি করে হয়ে যাচ্ছে দেওয়া, আরও নতুন সিস্টেমে হয়েছে এখন। আর যারা বাকিরাও যারা পড়ে তারাও চেষ্টা করছে বেস্টটুকু দেবার, আর এইভাবেই আমরা চলবো সামনের দিনে। আর দাদাকে আসতে বলিস। হ্যাঁ দাদা আসবে বলেছে। আচ্ছা, আর একটা ফ্যামিলিতে 2টো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, খুবই ভালো লাগছে।
মানে খুবই ভালো লাগছে যে একটা ফ্যামিলিতে দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আমার এই কথার মাঝে আবার অনেকে হিংসাও করবে যে ভাই একটা ফ্যামিলিতে কেন দুটো চাকরি হবে, আচ্ছা কারোর নামে তো লেখা নেই যে এই চাকরিটা ওকে হবে, এই চাকরি। শুধু একটা ফ্যামিলি না, ও তো দুটো চাকরি পেয়েছে, ও তো একটা চাকরি করবে। অনেকেও তো বলবে তোমরা যে কেন আর একটা পরীক্ষা দিল। মানুষের চয়েস করার ক্ষমতা যদি থাকে সে কিন্তু চয়েস করে নেবে, ঠিক আছে? তো আমার মনে হয় যারা শুনছো, হিংসে না করে, দুঃখ না পেয়ে, এই যে পজিটিভ কথাগুলো দিল সেগুলোকে হাতিয়ার করে সামনের দিকে কিভাবে এগোবে সেই রুট ম্যাপটা তৈরি করো। তপবনেই পড়তে হবে এমন কোনো কথা নেই, নিজে পড়লেও হবে। ইউটিউব তো আজকাল তো ফ্রি মিডিয়া, ওখান থেকে কত কিছু পড়তে পারবে, কোনো চাপ নেই। কিন্তু হিংসেটা না করে আমার মনে হয় নিজেকে উন্নতি করো, উন্নতির সীমারেখা পার করে যাও। তারপর দেখবে চাকরি তোমার দরজায় যাবে, একটা দুটো কেন অনেকগুলোই পাবে। শুধু তাই নয়, নিজেকে উন্নত করে মানসিক শান্তিটাও নিয়ে আসা দরকার। ওইটা খুব ভালো উদাহরণ হলো যে ব্যক্তিটা একে বলেছিল বা এদেরকে বলেছিল। এরকম অনেকেই বলছে, সে তার কাজই হচ্ছে ডিমোটিভেট করা মানুষকে। তো আজকে সময়ের সাপেক্ষে জবাব দিতে পারাটাও একটা কিন্তু দুর্দান্ত চ্যালেঞ্জ। এটা খুব ভালো থাকিস মৌনিক, আর পুরো ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কাটাস, লাইফটা এগিয়ে চল। অনেক অনেক শুভকামনা, তার সাথে তোর বন্ধু তমজিৎকেও, তমজিৎ তোর সঙ্গে এসেছিলো। আচ্ছা, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো সবাই, ঠিক আছে? আচ্ছা।